আজকের প্রথম প্রসঙ্গ, একটা ভয়াবহ ইঙ্গিতপূর্ণ প্রসঙ্গ এটা। মেজর হাফিজ, আপনারা জানেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ 71-এর সময়কার মেজর। তিনি ভোলা থেকে কোন একটা উপজেলা থেকে দাঁড়াচ্ছেন। বোঝা যাচ্ছে যে তিনি কয়েকদিন ধরে এলাকাতেই, উপজেলাতেই, বাসাতেই বসবাস করছেন। সেখানে গতকালকে চ্যানেল 24-এর এক সাংবাদিকের সঙ্গে ওনার কথা হয়েছে। সেটার যে শিরোনাম করেছে এই টিভিটা, শিরোনামটা হলো আওয়ামী লীগ মাঠে নাই, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাহীন মনে হচ্ছে মেজর হাফিজ। সাংঘাতিকতা। যদি আমরা খুব সাদা চোখে দেখি, একটা ইলেকশনের প্রার্থী যদি মনে করেন যে প্রতিদ্বন্দ্বিতা নাই, তাহলে তার খুশি হওয়ার কথা। তার তো নেতিবাচকভাবে তার প্রতিদ্বন্দ্বী না থাকার ব্যাপারটাকে দেখার কথা না। তাহলে বোঝা যাচ্ছে যে তিনি আসলে নেতিবাচকভাবে দেখছেন অন্য কোনো কারণে, সেটা আমরা দেখবো এখন। অর্থাৎ এর মধ্যে আরেকটা দিক আছে, আবার ওনার একমাত্র প্রতিদ্বন্দ্বী উনি মনে করেন আওয়ামী লীগকে, তাই বলতেছেন আওয়ামী লীগ মাঠে নাই, এই জন্য উনি প্রতিদ্বন্দ্বিতা দেখতেছেন না, প্রতিদ্বন্দ্বী মাঝের মধ্যে নাই। এটা কি প্রতিদ্বন্দ্বী খুঁজে বলেছেন? এইখানে সমস্যা না, আমরা নিশ্চিত থাকতে পারি উনি আসলে প্রতিদ্বন্দ্বী খুঁজছেন না। উনি বলতে চাইছেন যে আওয়ামী লীগকে ইলেকশনে বাইরে রাখা হয়েছে কেন, মানে ইট ইজ এ ইন্ডিয়ান অ্যাসপিরেশন, আকাঙ্ক্ষা, হাসিনার আকাঙ্ক্ষা। আমি বহুবার আপনাদেরকে বলেছি যে ইন্ডিয়ানদের শর্ত ছিল বা পার্সুয়েসিভ লাইনটা ছিল, যেটা তারা আশা করছিল, যেটা হলে তারা খুশি হতো, সেটা হলো হাসিনাকে ইলেকশন করতে দিতে হবে, নট নেসেসারিলি, বাট আওয়ামী লীগকে নির্বাচনে রাখেন। জিততে দিবেন কি দিবেন না গুলো অনেক পরে, কেবল আওয়ামী লীগকে নিয়ে ইলেকশনটা করেন। এইটা ছিল ইন্ডিয়ানদের পজিশন, অগ্নিহোত্রীর পজিশন, সব মিলে এটাই ছিল পজিশন তাদের। তাহলে তারা মনে করবে যে আওয়ামী লীগের ভোটগুলো আওয়ামী লীগের কাছেই আসবে, তাতে যাই আসুক রেজাল্ট, এটাও তারা মেনে নিতে রাজি ছিল। এমন না যে আওয়ামী লীগকে জয়লাভ করাইতে হবে, না, এরকম কোনো আবদার তাদের ছিল না। তারা মনে করছিল যদি আওয়ামী লীগ ইলেকশনে থাকে, তাহলে যে তাদের মূল পরিকল্পনা সামনে 1-1.5 বছর বিএনপিকে রাখা, ক্ষমতায় আসতে দেওয়া, এবং তারপরে বিএনপিকে উপরে ফালাই দিয়া আবার আওয়ামী লীগকে ফেরত নিয়ে আসা, তখন পারলে হাসিনাকেও সাথে নিয়ে আসা। না, অরিজিনালি তাদের লক্ষ্য কিন্তু হাসিনা। সো এইটা হলো তাদের, যেভাবে তারা ইমাজিন করে বাংলাদেশকে, যেভাবে দেখতে চায় আগামী বাংলাদেশটা, সেদিক থেকে পরিকল্পনা হলো এটা। সো হাফিজ সাহেব যদি বলেন আওয়ামী লীগ মাঠে না, এই জন্য সব মেরবেনা হয়ে গেছে, ভাল লাগতেছে না, ইলেকশন প্রতিদ্বন্দ্বিতাহীন মনে হচ্ছে, এরকম যদি উনি মনে করেন, তাহলে বুঝতে হবে যে সাডেনলি উনি ইন্ডিয়ান অ্যাসপিরেশনটা, আকাঙ্ক্ষাটা কান্দে নিয়ে মাঠে নামতে যাচ্ছে। কি আশ্চর্য কথা, যেখানে ইলেকশন আর মাত্র 2 সপ্তাহ, 15-20 দিন, আজকে অলরেডি 25 তারিখ, 12 আর 7, 19 দিন হয়তো আছে। তাহলে সেই সময় উনি প্রতিদ্বন্দ্বী খোঁজার নামে আওয়ামী লীগকে ইলেকশন করতে দিতে হবে, এই আহাজারি করছেন কেন? এটা ভীষণ ভয়ঙ্কর একটা ইঙ্গিত এখানে দিয়েছেন উনি। আরো বলছেন অনেক প্রার্থী আছে যাদেরকে কেউ চিনে না, আগের নির্বাচনে প্রতিপক্ষকে সকলে চিনত বা জানত, এখন আওয়ামী লীগ মাঠে নেই বলে এই সুযোগ কাজে লাগাতে অনেক নতুন নতুন মুখ নির্বাচনে আসতেছে। এ খুবই অদ্ভুত একটা অ্যাসপিরেশন তার। মানে আসলে কি এরকম যে উনি ওনার ভোলার যেখান থেকে দাঁড়ান, সেখানে কি উনি আনপ্যারালাল? আওয়ামী লীগ আমলেও কি উনি আনপ্যারালাল ছিলেন? একটু স্মৃতি থেকে হাতড়ে দিই কিছু ঘটনা।
2001 সালের ইলেকশন। অনেকবার বলেছি আমি তখন ইথিওপিয়ায়, প্রথম ইন্টারনেট হাতে লাগতেছে আমার ওই ইলেকশনকে উপলক্ষ করে। ইলেকশনের পরে তখন ডেইলি স্টার এসে গেছে, যদিও ডেইলি স্টারের সাথে প্রথম আলোর সম্পর্কটা তখন অত ঘনিষ্ঠ না। এই ডেইলি স্টার ও এখনকার ডেইলি স্টার না আবার, অর্থাৎ এটা যে একেবারে ইন্ডিয়ান এজেন্সি নিয়ে বসে গেছে ওইটা তখনও ঘটে নাই। সেই সময়কে ডেইলি স্টার চেষ্টা করতেছে নিজেরা একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করতে, এই ধরনের একটা ডেইলি স্টার। তারা ব্যাপক কাভার করছিল ইলেকশনটা, আমি যতদূর সম্ভব এক্স্যাক্টলি খুঁটায় খুঁটায় ডিটেল ব্যাখ্যা করার চেষ্টা করেছিল। তেমনই একটা ঘটনা হলো ভোলা। আপনারা জানেন 2001 সালের ইলেকশনে প্রচুর হিন্দু মারা হয়েছে, নির্যাতন হয়েছে, এই ক্যাম্পেইন হয়েছিল প্রচুর। কথা একেবারে মিথ্যা না, কিন্তু কথাকে নিয়ে যেভাবে শাহরিয়ার কবির ক্যাম্পেইন করে এটাকে হাসিনা হেরে যাওয়াটাকে ইন্ডিয়ার হাতে তুলে দিয়ে তাকে দিয়ে একটা পাল্টা চাপ সৃষ্টি করার উদ্যোগ নিয়ে গেছিল, সেটা অবশ্যই নিন্দনীয় এবং আনঅ্যাকসেপ্টেবল। কিন্তু এর মানে এই না যে আবার হিন্দু নির্যাতনটা হয় নাই। বিএনপির মধ্যে আসলে প্রচণ্ড ভয় ছিল যে আমরা জিততে পারি কি পারি না। আচ্ছা, যদি কোনো জায়গার আওয়ামী লীগের ভোট, হিন্দুর ভোট আর কি, হিন্দু ভোট যদি আওয়ামী লীগের পক্ষে চলে যায় তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। মানে হেন কোনো ভয় ছিল না যা তাদের মনে কাজ করে নাই। এর আগে কখনোই কিন্তু এরকম মনে হয় নাই। এটা মনে হওয়ার পেছনে একটা কারণ হলো যে এই ইলেকশনটা হচ্ছিল 5 বছর ইলেকশনে, 5 বছর ক্ষমতায় আওয়ামী লীগ ছিল 96 থেকে 2001। ওইটার কারণে আওয়ামী লীগের প্রতি ভীতি ছিল অনেক বেশি। আবার এগুলো একটা। 2 নম্বর পয়েন্ট হলো ওই ইলেকশনটা কিন্তু হচ্ছিল বিএনপি জামাতের একসাথে জোটবদ্ধ ইলেকশন। সবকিছু মিলে ওই সময় যে বর্ণনা আপনি দেখবেন, ভোলার যেসব বর্ণনা আছে ওই পত্রিকায়, আমার এখন একদম চোখের সামনে ভাসে সেই বর্ণনাগুলো। তাহলে এই যদি ঘটনা হয়ে থাকে, আপনি মেজর হাফিজ, তাহলে তো আপনিও সেই সময় খুব নিশ্চিত ছিলেন না যে আপনি খুব পপুলার, তো ছিলেন না আপনি। ইভেন ওখানে এমন একটা বর্ণনাও আছে ইলেকশনের পরে, কিছু হওয়ার ইলেকশনের আগে যা কিছু হওয়ার হয়েছে, ঠিক আছে একটা টেনশন হতেই পারে, কিন্তু ইলেকশনের পরে আরো ব্যাপক হয়েছে। শুধু তাই না, আরেকটা ফ্যাক্টস লেখা আছে ওখানে। ইলেকশন একদিন পরে সম্ভবত উনি আবার গেছেন এলাকায় যাওয়ার পরে উনি পাবলিককে কিছু বলেন না, এলাকা কিন্তু বিধ্বস্ত এই নির্যাতনের কারণে, পোস্ট ইলেকশন নির্যাতন। কিন্তু এনে একটাও পাবলিক মিটিং করেন নাই, দলীয় কর্মীদের সাথে কিছু কথাটা দেবো বলে আবার চলে আসছে। এটাকে ডেইলি স্টার রাইটফুলি খুবই স্ট্রংলি বলেছিল যে এলাকায় যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে, তার তো উচিত ছিল একটা জনসভা করে মানুষকে সাহস দেওয়া। ইলেকশন হয়েই গেছে, এখন তো আর আওয়ামী লীগ তার এনিমি না, হিন্দুরা তার এনিমি না। আর অ্যাটিটিউডটা হওয়া উচিত ছিল যা আমার হয়ে গেছে। এখন তো গরিব হিন্দু মানুষদেরকে আশ্বস্ত করতে কোনো তার অসুবিধা নাই, তার তো কোনো ক্ষতি হইতো না, কিন্তু সেগুলোর কিছুই করেন নাই উনি। যারা পুরানো দিনের ডেইলি স্টার খুঁজে বের করতে তার যোগ্যতা আছে, নাগালে আছে, তারা খুঁজে দেখেন এই বর্ণনাগুলো সেখানে আছে। তাহলে বোঝা যাচ্ছে যে আপনি অত নিষ্কণ্ঠক কিছু ছিলেন না। আর আমি অনেক জায়গায় বলেছি, আজকেও বলে রাখি, ওই কাজটা ছিল আসলে খুব সহজ। ইলেকশনের পরে পরেই যদি খালেদা জিয়া, আচ্ছা আমাদের এখানে যেটা হয় ইলেকশনের যে দিনে ইলেকশন হয় ওই রাতে যখন বোঝা যায় ইলেকশন ট্রেন্ডটা কি, কে ক্ষমতা আসতেছে, সাথে সাথে দুইটা জিনিস মারাত্মক ইম্প্যাক্ট পড়ে। একটা হলো সচিবালয় মানে আমলারা, আর একটা হলো যে পুলিশ অফিসারগুলা, তারা দৌড়দৌড়ি শুরু করে কে কার আগে নয়া যারা ক্ষমতায় আসতেছে সেই দলের নেতাদেরকে তেল মেরে নিজের কাছে, তার কাছে নিজের নামটা লেখা রাখতে পারে, বড় পদ নিতে হবে তাকে। ফলে এর সোজা এফেক্টটা হয়ে যায় অ্যাডমিনিস্ট্রেশন কমপ্লিটলি ফেল করে। তাহলে আমাদের এখানে ইলেকশনের পরদিনটা মারাত্মক, প্রশাসন ভেঙে পড়ার দিক থেকে। ফলে এটা কি করা উচিত ছিল? বিএনপি যারা জিতবে তো জিতেই গেছে, তাদের উচিত ছিল খালেদা জিয়াকে দিয়ে বলায় ওই রাতে যদি খালেদা জিয়া একটা টিভির সামনে গিয়ে 2 মিনিটের বক্তৃতা দিতেন, হুঁশিয়ারি দিয়ে এই ইয়েগুলাকে, প্রশাসনিক অফিসারগুলাকে, আমলা বা পুলিশকে, যে একটা কোথাও যেন কিছু না হয়।
এই বক্তৃতা দিলে তো বিএনপির কোনো দোষ হতো না, বিএনপির কোনো ক্ষতি হইতো না। সেটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার, লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকার। ফলে অ্যাডমিনিস্ট্রেশন ভেঙে যায় কবে? ইলেকশনের পরের দিন থেকে। এটা কারো অজানা না। ফলে খালেদা জিয়া ওই বক্তৃতাও তো দেয় নাই এবং কারো মাথায় আসে নাই, বিএনপির কোনো নেতার মাথায় আসে নাই যে এই সময়টা এই ধরনের বক্তৃতা দিলে তার ইমেজ বাড়বে, দেশে আইন শৃঙ্খলাও ফিরবে, তাদের তো কোনো ক্ষতি হইতো না, দায় তো নিতে হতো না কোনো কিছুর। কিন্তু তারা এই কাজটাও করে নাই। মূলত এই কারণে এই সুনির্দিষ্ট করে সবচেয়ে বেশি যার নাম এসেছিল সেই ইলেকশনে, তা হলো এই মেজর হাফিজের নাম। ভোলা ঘটনা। এই কথাটা এত ডিটেল বললাম এই জন্য যে আপনি এই যে আওয়ামী লীগকে আশা করে ইলেকশনে কেন নাই তাই নিয়ে দুঃখ করতেছেন, ঘটনা তো বাস্তবতা না। তাহলে আসলে কি? আসলে হলো আপনি বলতে চাচ্ছেন, আমরা এখন সন্দেহ করব তাহলে যে তাহলে কি আপনাকে দিয়ে তারেক মিললে ইলেকশনটা পিছাতে যাচ্ছেন, আওয়ামী লীগকে যাতে নিয়ে আসা হয়। তার মানে কি? তার মানে তারেক কি মনে করতেছে ইলেকশনটা তার জন্য ঠিক করে ভালো হচ্ছে না, পরে ইলেকশনটা করে নিলে লাভ হতে বেশি, আনসার্টেনিটি দেখা গেছে তার জিতবার ক্ষেত্রে। দেখেছি একটা আরেকটা কথা বলে দিই, অনুমান। এটা আর এখন লুকানোর কিছু নাই যে ইউনূস সাহেবের সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং করে আপনি ঢাকায় আসছেন, আপনি তারেক জিয়া। আপনাদের সেই আন্ডারস্ট্যান্ডিং এ কোনো সন্দেহ দেখা দিয়েছে? সেই জন্য কি আপনি ইলেকশনটাকে পিছিয়ে নিতে যাচ্ছেন? সেই জন্য কি হাফিজকে দিয়ে বক্তৃতা হইলেন? মনে রাখতে হবে হাফিজ কিন্তু ঢাকায় নাই, অন্তত গত দুই সপ্তাহ তো নাই উনি, আমি যতদূর অনুমান করতে পারি। তাহলে এই ধরনের কথা আপনাকে দিয়ে বলা হচ্ছে সাহসের সাথে। ঘটনা কি? আপনি তো আসলে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বী পাশে চাচ্ছেন না তো আসলে। অনেকে মনে করবে এটা হলো অনেকটা জামাতকে তুচ্ছ করার জন্য বলছেন, না তাও না। তাহলে এইটা অনেক কিছু জল্পনা কল্পনা কিন্তু আমরা বাড়াই দিলেন আপনি এই বক্তৃতাটা দিয়ে। আবার বলতেছেন হাফিজ সাহেব আমাদের লোক চাইলেও তো গণভোটের ভাগ করতে, এর আগেই কিন্তু আপনি এই হাফিজ সাহেব কতদিন বলেছিলেন গণভোটে না ভোট দিবেন, গণভোটের বিরুদ্ধে খুব ঝাড়ছিলেন আপনি, মানে আবার বিএনপির সেই পজিশনে ফেরত চলে যাওয়া, যেখান থেকে আপনাদের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মির্জা ফখরুলের না ভোটের পক্ষে করার পরেও আমাদের খান সাহেব, এখনকার যে আপনার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান, তিনি পরিষ্কার করে দিয়েছিলেন যে বিএনপির পজিশন এই ইলেকশনে হ্যাঁ ভোটের পক্ষে থাকা। এরপরেও আপনি আবার সেই পুরান গান তুলে আনতেছেন, গণভোট না না না, আমাদের লোক চাইলে তো গণভোটে ভোট দিতে পারবে না। সরকার যেখানে একটা ভুল প্রপোজাল দিয়েছে, 4টি প্রশ্ন দিয়েছে, হ্যাঁ বা না না বলতে হবে, এই টপিকের উত্তর দেওয়ার স্কোপ তারা রাখে নাই। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি কিছু বলেন নাই। না, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মানে হাফিজ সাহেব বলেন দেশের পুলিশ বাহিনী সম্পূর্ণ আওয়ামী লীগের। মিলল? আপনি ওইদিকে প্রপোজাল চাইতেছেন যেন প্রতিদ্বন্দ্বী নাই কেন, হাসিনা নাই কেন, আবার এদিকে বলতেছেন পুলিশ বাহিনী সব আওয়ামী লীগের। এটা মিলল? আপনার আগের কথার সাথে পরের কথা মিল থাকলো? হাফিজ সাহেব গেছেন গা, আউলায় হালাইছেন। একবার চিন্তা করে দেখেন না যে আপনার প্রথম কথার পরের কথার সাথে কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। আপনি যদি আওয়ামী লীগকে ইলেকশনে চান, আবার এদিকে কেন বলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, পুলিশ বাহিনী নাই এবং যাটুকু আছে এটা সব হলো আওয়ামী লীগারদের? আপনার কথার কোনো তাল নাই, এইটার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। এদের অধিকাংশ হচ্ছে শেখ হাসিনার পুলিশ। আমাকে সময় দিলে 1.5 বছরের মধ্যে আমি 40,000 একটা সলিড পুলিশ বাহিনী বানায় দিতাম। কথার কোনো তাল টাল ঠিকানা কিচ্ছু নেই, কি বলতেছেন কি চাইতেছেন কোনো ক্লিয়ার কিছু নাই। এনিওয়ে, শেষ কথা কি বলবো, এটুকু বোঝা যাচ্ছে যে আপনারা অন্য কিছু একটা ভাবতেছেন, ঠিক ইলেকশন হোক এটা চাচ্ছেন না। আমরা না চাইতেও এরকম একটা কথা প্রকাশ পেয়ে গেছে আপনার এই বক্তব্যের ভিতর দিয়ে। কি চিন্তা করে কেন কি বলছেন এটা আমরা জানি না। সার কথাটা হলো যে আপনাদের মধ্যে কোনো একটা সমস্যা তৈরি হয়েছে, এটুকু বুঝতে পারছি।
যা কিছু আন্ডারস্ট্যান্ডিং নিয়ে তারেক ঢাকায় আসছিলেন, আপনারাও বোলাতে গেছিলেন, ইলেকশন শুরু করে দিয়েছিলেন, জোশ আনছিলেন, এই সব কিছু 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 একটা গন্ডগোল আছে। ওকে, লাস্টে একটা কথা সবাইকে বলে দিতে হচ্ছে কেন আমি এটাকে এত সন্দেহজনক মনে করতেছি। বাংলাদেশের এখন অবস্থাটা খুবই খারাপ। কি অর্থে খারাপ? কেন আমি বলতেছি যে আনসার্টেনিটি অফ ইলেকশন। এক কথায় বলতে গেলে পুরো জিনিসটা ইলেকশন হবে কি হবে না, ১ নম্বর। ২ নম্বর, ইলেকশনে কে জিতবে, কোন দল। এই দুটো জিনিসই কমপ্লিটলি ইনি সাহেবের হাতে ধরা আছে। তার উপরে সমস্যা হলো যে উনার সকাল বিকেল মুড সুইং করে। সকালে যদি মনে হয় যে এটা করা ঠিক হবে, বিকেলে মনে হচ্ছে না ওইদিকে যাব। এই অবস্থার জন্য আমি বলেছি যে ইলেকশনটা আনসার্টেন হয়ে আছে। সেখানে কি কোনো গন্ডগোল শুরু হয়ে গেছে? তাই আন্ডারস্ট্যান্ডিং এ প্যাচ লাগছে বলে কি আপনি হাফিজ সাহেব এরকম কথা বলে দিলেন? আপনার কথাটা তো খুবই সন্দেহজনক কথাটা তো আসলে। আপনি তো আওয়ামী লীগকে ইলেকশন আনার জন্য বলতেছেন না তো আসলে। সার কথাতে আপনি বলতেছেন যেসব আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে আপনি ঢাকায় নেমে পড়েছিলেন আপনারা, সেখান থেকে যেন একটু পিছু টান দিতে যাচ্ছেন। এবং এই যদি সত্যি হয় এটা মেলা জল্পনা কল্পনা, মেলা কাহিনী এটা ভিতরে জড়ে পড়বে। এবং বড় ধরনের একটা আমাদের ভীতিকর ঘটনা এর ভিতরে আছে। ইউনিট 7 মুড এখন ফাইনালি কোন জায়গায় আছে আমরা জানি না। আমি যতটুকু খবর কানে পাচ্ছি তা হলো যে ইন্ডিয়া যতটুকু আস্থা আপনাদের পুরো ছিল, তাদের ভিতরে তারা এটা ঢিলা করছে। না, হাত ছেড়ে দেয়নি। কনফিডেন্ট না। কনফিডেন্সটা অন্যদিকে নিয়েছে। এই সব কিছু মিলিয়ে যে আনসার্টেনিটি গুলা তৈরি হয়েছে এবং আপনার এই বক্তৃতা তার ভিতরে যা মিন করেন না এমনভাবে কথা বলেছেন একটা কিছু। এতে বাংলাদেশের ইলেকশন নিয়ে যত জল্পনা কল্পনা তাকে আপনি হাফিজ সাহেব আরো বাড়িয়ে তুললেন। এটা কোন দিকে যাবে, কি হবে না হবে, আরো এটা নিয়ে আমাদেরকে যেটা বলে উদ্বিগ্নতা আরো আপনি আকাশে তুলে দিলেন যেন বা। আরেকটা কথা খুব পরিষ্কার করে বলা দরকার আছে। কেন হাফিজ সাহেবের এই বক্তব্যটাকে আমি এত সিরিয়াসলি দেখছি? ইউনূস সাহেবের সাথে মিলে অথবা বিরোধিতা করে ইলেকশন ভণ্ডুল করার একটা চেষ্টা আছে, এটা বলতে কেন বলতেছি সেই কারণটা ব্যাখ্যা করি। হাফিজ সাহেব আরো একটা কথা বলছেন। মেজর হাফিজ বলেন এর মধ্যে চায় উচ্চকক্ষ, কেউ কেউ চায় উচ্চকক্ষ, যেখানে 1 লাখ ভোট পেলেই একজন নির্বাচিত হয়ে যেতে পারে, তাই সকলে উচ্চকক্ষ চায়। বাংলাদেশের জন্য এটা তো হচ্ছে সম্পূর্ণ একটা বিলাসিতা, যার কোনো প্রয়োজন নেই। এই কথার সাথে ইউনূস সাহেবের কি সম্পর্ক? আমার শ্রোতাদেরকে বলে দিই আমি, ইউনূস সাহেবই হলো এখনকার উচ্চকক্ষের পক্ষে সম্পূর্ণ স্ট্রংলি দাঁড়ায় থাকা 1 নম্বর লোক। কেন? সংক্ষেপে বলি। মূল কারণটা হলো ইউনূস সাহেবের একদিকে যেমন প্রেসিডেন্ট হওয়ার যে শুধু খায়েশ না, একদম সেইটার দিকে তাকিয়ে উনি কিন্তু পরিচালনা করতেছেন। কাকে ক্ষমতায় আনবেন, ইলেকশনটা আদৌ হতে দিবেন কিনা, এই দুটো জিনিস উনি কন্ট্রোল করতেছেন বেসড অন উনি প্রেসিডেন্ট হতে পারছেন কিনা তার উপরে। কিভাবে করলে উনি প্রেসিডেন্ট হতে পারবেন তার ভিত্তিতে উনি কিন্তু চাল দিতেছেন বা আগাচ্ছেন। কাউকে যদি ফেভার করে দেখেন সেটা ওটার কারণে, কাউকে যদি বাধা হয়ে থাকে সেটা ওইটার কারণে। এবং এটা করার ক্ষেত্রে তার যে পরিকল্পনা তা হলো উনি প্রেসিডেন্ট হবেন, একটা উচ্চকক্ষ থাকবে, এই উচ্চকক্ষ 105 জনের উচ্চকক্ষ তার পরিকল্পনা অনুযায়ী, এর মধ্যে বেশিরভাগ মেম্বার হবে তার নিয়োজিত। এই জন্য উচ্চকক্ষের বিষয়টা সম্পর্কে বিএনপির তাহলে কি এটাকে নিয়ে তারেকের সাথে ইউনূস সাহেবের কোনো বাতাবাদি, মন কষাকষি কেটে নিয়ে শুরু হয়েছে? তারেক কি চাচ্ছে না এতদিন আমি সাপোর্ট করেছি আপনার উচ্চকক্ষের আইডিয়া, আপনার প্রেসিডেন্ট হওয়া, এখন করতেছি না? সেই জন্য কি আপনি ওখানে বসে ভোলাতে বসে কথা বলতেছেন? এই ইলেকশনের সাথে তো উচ্চকক্ষ নিম্নকক্ষের কোনো সম্পর্ক নাই। এই ইলেকশন তো আর উচ্চকক্ষের জন্য না। ইলেকশনের পরে কি হবে তখন ঠিক হবে উচ্চকক্ষের বিষয়। তাহলে এখনই আপনি ওখানে বসে উচ্চকক্ষের প্রসঙ্গ এনে সাংবাদিকের সাথে কথা বলতেছেন কেন? এই জন্য আমার সন্দেহটা বাড়ছে যে তার মানে আপনারা কি এখন ডাইরেক্ট ইউনূস সাহেবের বিরোধিতা করার জন্য মাঠে নেমে যাবেন? এটা হচ্ছে সেই
বিখ্যাত পয়েন্ট, যেটার জন্য আপনি হাফিজ সাহেবের বক্তব্য আমার কাছে খুবই সন্দেহজনক মনে হচ্ছে। থ্যাংক ইউ।